তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু ঘোষ ফেসবুক পেজে তোমাদের আরও একবার স্বাগত। তো তোমরা তো নোটিফিকেশান দেখেইছো, তোমার ডাব্লিউপি প্লাস কেপি কনস্টেবলের যে পরীক্ষা, সেই পরীক্ষা তোমার অনেক দিন পিছিয়ে তো একটি সম্ভাব্য ডেট জানা গেছে তোমার কর্মসংস্থান পেপারে, সেই ডেটটি বেরিয়েছে। তো সেখানে দেখাচ্ছে সেপ্টেম্বর মাসের 7 তারিখে ডাব্লিউপির পরীক্ষা হবে। তো এটা আদৌ কোনো কনফার্ম ডেট হবে কি আমি বলতে পারছি না, কিন্তু কিছু কিছু চ্যানেলে অবশ্যই তারা ভিডিও বানিয়েছে এবং ভিডিও করে দিয়েওছে। তো সম্ভব ধরে নাও সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা কনফার্ম হতে চলেছে ডাব্লিউপির, এবং সেপ্টেম্বরে যদিও বা না হয় তো পুজোর পর অক্টোবরে অবশ্যই তোমাদের ডাব্লিউপির পরীক্ষা অবশ্যই হতে চলেছে। তো সেই ডাব্লিউপি সংক্রান্ত তোমার কিছু আজকে থেকে আমার চ্যানেলে তোমরা প্রত্যেক দিন ডাব্লিউপি সংক্রান্ত কিছু ক্লাস পাবে। ডাব্লিউপির যে স্ট্র্যাটেজিকে সে প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নের ক্লাস পাবে। তো অবশ্যই আমার রাজু ঘোষ ফেসবুক পেজটিকে, মানে রাজু ঘোষ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো আজকের প্রথম প্রশ্ন, যে সাতবাহন বংশ, সে সাতবাহন বংশ সম্বন্ধে তো তোমরা সবাই জানো। তো সাতবাহন বংশ আমাদের ভারতবর্ষের এক শক্তিশালী রাজবংশ ছিল। সেই সবাই জানো যে সাতবাহন বংশ ভারতবর্ষের মানে আধিপত্যে এক শক্তিশালী রাজবংশ ছিল। তো সাতবাহন বংশ ভারতবর্ষের কোন সাইডে, মানে কোন, ভারতবর্ষে তো অনেকগুলো ভাগ আছে, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক। তো সাতবাহন সাম্রাজ্যের যে এরিয়া, সেই এরিয়াটি ভারতবর্ষের কোন দিকে ছিল? তো সেই সাতবাহন সাম্রাজ্যের যে এরিয়া, সেই এরিয়াটি ছিল বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, ভালো করে শুনবে, প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের অনেকবার পরীক্ষাতে এসছে। এটা 2023 সালেও তোমাদের এসএসসি জিডি পরীক্ষাতে এসেছিল। এই ধরনের প্রশ্ন এসএসসি জিডি প্লাস ডাব্লিউপি কেপি কনস্টেবল এইসব ধরনের আসে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ দিকে সাতবাহন বংশ ভারতবর্ষের সবথেকে বেশি রাজত্ব করেছিল দক্ষিণ দিকে। এর পাশাপাশি তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ হলো, এবং তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা। ভালো করে মনে রাখবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যে আত্মীয় সভা, সেই আত্মীয় সভাটি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠিত করে? তো আত্মীয় যে সভা, সেই আত্মীয় সভাটি বন্ধুরা প্রতিষ্ঠিত হয় তোমার 1815 সালে। ভালো করে মনে রাখবে, 1815 সালে তোমার আত্মীয় সভাটি প্রতিষ্ঠিত হয়, এবং এটি প্রতিষ্ঠাতা করে তোমার রাজা রামমোহন রায়। আত্মীয় সভাটি তোমার প্রতিষ্ঠাতা করে রাজা রামমোহন রায়, আর সালটা হচ্ছে 1815 সালে। রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র না, বঙ্কিমচন্দ্র আরও একটি উপন্যাস আছে। তারপরে নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটি বলছি, এই প্রশ্নটি তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, সেই রাষ্ট্রীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেসটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে প্রতিষ্ঠিতা করেছিল? তো ভারতবর্ষের যে রাষ্ট্রীয় যে কংগ্রেস, সেই কংগ্রেসটি প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা 1885 সালে। ভালো করে মনে রাখবে, সালটি হচ্ছে তোমার 1885 সালে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কংগ্রেস, সেই রাষ্ট্রীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল 1885 সালে। এবং কে প্রতিষ্ঠাতা করেছিল, এই প্রশ্নটির অ্যান্সার আমাকে অবশ্যই ইউটিউবে কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে কে প্রতিষ্ঠাতা করেছিল। খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পাশাপাশি এবার চলো শুরু করি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভালো করে শোনো, 4 নম্বর প্রশ্নটি, জৈন ধর্ম, মানে জৈন যে ধর্ম, সেই জৈন ধর্মের মানে কি পালন করা হয় নিম্নলিখিত में से किसको अधिक কঠিন, মানে কার দ্বারা, সেটা হচ্ছে কিষাণ সমাজের যারা লোক, তার দ্বারা সব থেকে কঠিন হচ্ছে জৈন ধর্মের উপকরণ।
তারপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিষ্ণু এক কি পর্ব, মানে বিষ্ণু যে পর্ব, হিন্দু পুরাণে যে বিষ্ণু যে পর্ব আছে তো সেটি কোন ধর্মের পর্ব, মানে যে বিষ্ণু পুরাণ সেই পুরাণের যে মুখ্য রূপ, যে ভারতের দক্ষিণ ভাগ আছে, দক্ষিণ ভাগের সম্বন্ধে বিষ্ণু পুরাণে বলা হয়েছে। তো এটা বিষ্ণু পুরাণটা ভারতবর্ষের মানে কোন ধর্মের 1 নম্বর জৈন ধর্ম, 2 নম্বর বৌদ্ধ ধর্ম, 3 নম্বর হিন্দু ধর্ম। তো বিষ্ণু পুরাণ এটা তোমার হিন্দু ধর্মের একটি অংশ বা পাঠ। তারপরে নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের মানে বহুতবার পরীক্ষায় এসছে। বন্দে মাতারাম বন্দে মাতারাম যে গীতটি নিম্নলিখিত মেসে, মানে বন্দে মাতারাম যে ধ্বনিটি এটা সবাই শুনেছ, তো এইটি কে মানে কার লেখা? বন্দে মাতারাম যে গানটি সেটা কার লেখা? তো লালমোহন সিং, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরু হরদয়াল, লালা লাজপত রায়। তো বন্দে মাতারাম গীত বা ধ্বনি এটি লিখেছেন তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে নেক্সট প্রশ্ন আরও একটি প্রশ্ন বলছি। মহাবীর আমাদের মানে জৈন ধর্মের যে প্রবক্তা মহাবীর, তো সেই মহাবীর উনি কোথায় জন্মগ্রহণ করেছিল? ভারতবর্ষের কোন রাজ্যে এবং কোথায় জন্মগ্রহণ করেছিল? তো অবশ্যই এই প্রশ্নটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে নেক্সট প্রশ্ন, 1919-এ ভালো করে মনে রাখবে, 1919 খ্রিস্টাব্দে, 1919-এ গান্ধীজি একটি অ্যাক্ট প্রবর্তন করেছিল, বিরোধিতা করেছিল অ্যাক্টের। তো সেই যে অ্যাক্টের বিরোধিতা করেছিল, সে অ্যাক্টটির নাম কি? তো গান্ধীজি যে অ্যাক্টের বিরোধিতা করেছিল সেই অ্যাক্টটির নাম হচ্ছে, বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, সেই অ্যাক্টটির নাম হচ্ছে তোমার ভারত পরিষদ অধিনিয়ম, তারপরে পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, তারপরে রাওলাট অ্যাক্ট। তো যে অ্যাক্টের বিরোধিতা করেছিল সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। এর মধ্যে গুলিয়ে ফেলবে না, রেগুলেটিং অ্যাক্ট আর রাওলাট অ্যাক্টের মধ্যে গুলিয়ে ফেলবে না। তো এর মধ্যে হচ্ছে রাওলাট অ্যাক্ট যেটির বিরোধিতা করেছিল। তারপরে নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনের যে রাজধানী, সেই রাজধানীটি কোথায় ছিল? তো হর্ষবর্ধনের যে রাজধানীটি কোথায়, তার হর্ষবর্ধনের একজন প্রিয় সভাকবি ছিল, যে সভাকবির নাম কি ছিল? তো হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং তার যে সভাকবি, তো তার সভাকবির নাম ছিল তোমার বাণভট্ট, এবং তার লেখা একটি গ্রন্থও ছিল, সেই গ্রন্থের নাম হচ্ছে তোমার হর্ষচরিত। ভালো করে মনে রাখবে, যেখানে হর্ষবর্ধনের সমস্ত রাজ্যের বর্ণনা তার মধ্যে উল্লেখ আছে। তো নেক্সট আরও একটি প্রশ্ন, মেগাস্তিনি, আজকের আরও একটি প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অলবিরুনি, তো অলবিরুনি ইনি একজন বিদেশি পর্যটক। তো অলবিরুনি তোমার কার রাজত্বকালে ভারতবর্ষে পদার্পণ করেছিল? ভালো করে মনে রাখবে প্রশ্নটি, অলবিরুনি কার রাজত্বকালে ভারতবর্ষে পদার্পণ করেছিল? তো অলবিরুনি তোমার যার রাজত্বকালে ভারতে এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তারপরে নেক্সট প্রশ্ন, কালাশোক কাকে বলা হতো নিম্নলিখিত মেসে? মানে মৌর্য যে সাম্রাজ্য, সেই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল বা কাকে কালাশোক বলা হতো? তো মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, সেই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নলিখিত হচ্ছে তোমার সম্রাট অশোক। এবং মৌর্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কে ছিল? তো মৌর্য সাম্রাজ্যের তোমার শেষ এবং শক্তিশালী সম্রাট ছিল বৃহদত্ত। ভালো করে মনে রাখবে, বৃহদত্ত ছিল মৌর্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
তারপর নেক্সট প্রশ্ন, চৌরি চৌরা যে ঘটনা, সেই চৌরি চৌরা ঘটনাটি কোন আন্দোলনকে কেন্দ্র করে? 1 নম্বর অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে, তারপরে 2 নম্বর ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে, 3 নম্বর অন্য আন্দোলনকে কেন্দ্র করে, তারপরে 4 নম্বর চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমার হচ্ছে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে। তো আজকের মতো এইটুকুনি, নেক্সট ক্লাসে দেখা হবে। তো টাটা, সবাই ভালো থেকো, জয় হিন্দ।